আমরা এই প্রেজেন্টেশন স্লাইডে চ্যাপ্টার 5 সম্পর্কে শিখব। চ্যাপ্টার 5 এসি সার্কিট অ্যান্ড এসি ফান্ডামেন্টালস। এই চ্যাপ্টার 5 এ এসি সার্কিট সম্পর্কে শিখব। এর আগের চ্যাপ্টারগুলোতে আমরা ডিসি সার্কিট দিয়ে সব সমস্যা সমাধান করে এসেছি, বা ডিসি সার্কিটের সব সংজ্ঞা, কেন ব্যবহার হয়, কোথায় ব্যবহৃত হয়, সবকিছুই জেনে এসেছি। এসি সার্কিটের পুরো নাম হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। যে কারেন্টের দিক সময়ের সাথে পরিবর্তন হয় তাকে এসি কারেন্ট বলে। এই পরিবর্তনশীল কারেন্ট বা এসি কারেন্ট যখন কোনো সার্কিট দিয়ে প্রবাহিত হবে সেই সার্কিটকেই এসি সার্কিট বলছে। আচ্ছা, যদি এক্স অ্যাক্সিস বরাবর সময় ধরা হয় টাইম, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্ট ধরা হয়, তাহলে দেখো সময় বাড়ার সাথে সাথে কারেন্টের দিক একটা প্রথমে ছিল 0, কিছু সময় পরে এটা পিক হলো পজিটিভে, আবার কিছু সময় পরে এটা 0-তে আসছে, আবার কিছু সময় পরে এটা নেগেটিভে যাচ্ছে, আবার 0, আবার পজিটিভ। অর্থাৎ তাহলেই দেখা যাচ্ছে যে সময় বাড়ার সাথে সাথে কারেন্টটা দিক পরিবর্তন হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে এসি কারেন্ট। এসি কারেন্টটাই যে সার্কিটের ভিতর দিয়ে প্রবাহিত হবে সেটাই হয়ে যাবে এসি সার্কিট। আমরা ডিসি সার্কিটের সোর্স প্লাস মাইনাস দিয়ে অঙ্কন করতাম, কিন্তু এসি সার্কিটের সোর্স ড্র করতে হবে, সিম্বলটা হবে কিছুটা এরকম ঢেউয়ের মতো। তাইলে যদি কোনো সার্কিটে আমরা এই সিম্বলটা দেখে থাকি তাহলে প্রথমেই বুঝে যাব এটা একটা এসি সার্কিট। এসি সার্কিটের সোর্স হিসেবে ব্যবহৃত হয় এসি জেনারেটর বা অল্টারনেটর। এসি জেনারেটর এর আরেকটা নাম কিন্তু অল্টারনেটর। এই জেনারেটর বা অল্টারনেটরের কেন্দ্রে অবস্থিত আর্মেচারের পরিবর্তনশীল ভোল্টেজ উৎপন্ন হয়। এই পরিবর্তনশীল ভোল্টেজকে সরাসরি লোডে সরবরাহ দেওয়া হয়, সেটাই মূলত এসি ভোল্টেজ। তাহলে আমরা সবাই কম বেশি সবাই জেনারেটর দেখেছি। জেনারেটর কিছুটা এরকম হয়ে থাকে, 4টা কায়দার জেনারেটর, 4টা সাইজের জেনারেটর দেওয়া হয়েছে। কোনোটা লো পাওয়ারের, কোনোটা হাই ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে, কোনোটা লো ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে। তো জেনারেটর মানেই হচ্ছে এসি সাপ্লাই দিবে তোমাকে। এই জেনারেটরের ভিতরে এই জেনারেটরের ভিতরে আর্মেচার নামে একটা জিনিস আছে। এই আর্মেচারটার ভিতরেই আসলে পরিবর্তনশীল ভোল্টেজ উৎপন্ন হয়। পরিবর্তনশীল ভোল্টেজটাই সরাসরি লোডে সরবরাহ দেওয়া হয়, সেটাই আসলে এসি ভোল্টেজ। তাহলে এসি ভোল্টেজটা আমরা কেন ব্যবহার করব? আমরা তো ডিসিটা ব্যবহার করব না এসিটা ব্যবহার করব, প্রশ্ন আসতেই পারে যে কেন ডিসিকে সুইচ করে আমরা এসি ব্যবহার করব। ডিসি থেকে অধিক ভোল্টেজ উৎপন্ন করা যায় এসিতে, এটা একটা খুব বড় অ্যাডভান্টেজ। ডিসিতে যদি সর্বসাকুল্যে 5 ভোল্ট উৎপন্ন করা যাচ্ছে, বা আমাদের একটা ঘড়ির ব্যাটারি 5 ভোল্ট হতে পারে বা 3 ভোল্ট হতে পারে, কিন্তু এসিতে আমরা অনেক বেশি ভোল্টেজ উৎপন্ন করতে পারি। যেমন আমাদের বাসা বাড়িতে 220 ভোল্টের সাপ্লাই আসছে, তাহলে অনেক বেশি, কোথায় 5 আর কোথায় 220 ভোল্ট। আবার এসিতে যন্ত্রপাতির খরচ কম, একটা জেনারেটর অনেক দিন লাস্ট করে, কিন্তু একটা ব্যাটারি সাপোজ ধরো খুব বেশি দিন লাস্ট করে না। সহজেই এসি থেকে ডিসিতে রূপান্তর করা যায়, এসি সোর্স থেকে ডিসিতে কনভার্ট করা যায়, কিন্তু ডিসি থেকে এসিতে কনভার্ট করা কঠিন। তাহলে এইসব কারণেই আমরা সাধারণত এসি ব্যবহার করে থাকি। এসি জেনারেটর বা অল্টারনেটরের ভিতরে কয়েকটা পার্ট আছে। পার্টস অফ জেনারেটরস গুলি হচ্ছে, প্রথমটা হচ্ছে পোল পিস। পোল পিস হচ্ছে এই যে দেখো চিত্রে দেওয়া আছে। পোল পিস সাধারণত বলা হচ্ছে নর্থ এবং সাউথ দুইটা চুম্বককে। এই দুইটা চুম্বকের নামই হচ্ছে পোল পিস, একটা হবে নর্থ এবং একটি সাউথ। 2 নাম্বার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র। আমরা জানি চুম্বক থাকলেই, একটা নর্থ এবং একটা সাউথ, দুটো ভিন্নধর্মী চুম্বক থাকলেই নর্থ থেকে সাউথের দিকে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, সেটাকে ম্যাগনেটিক ফিল্ড বলে। দুটো চুম্বককে যদি একটু আলাদা দূরত্বে রাখি, এরা খুব দ্রুত কিন্তু একসাথে লেগে যাচ্ছে, এটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কারণেই এটা লেগে যায়। তাহলে দুটো চুম্বককে ভিতরে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় বা চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। 3 নাম্বার হচ্ছে আর্মেচার। আর্মেচার হচ্ছে কয়েলকে বলা হয়।
এই যে দেখো একটা কয়েল, এক বা একাধিক কয়েলের প্যাচকে আর্মেচার বলা হয়। এই আর্মেচারটা দুটো পোল পিসের মাঝে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ঘুরতে থাকবে, ঘুরে ঘুরেই সে এসি ভোল্টেজ উৎপন্ন করবে। 4 নাম্বার হচ্ছে স্লিপ রিং। আর্মেচারটা চারকোনা হয়ে থাকে, আর লাস্ট প্রান্তে দুটোর লাস্ট প্রান্তে স্লিপ রিং থাকে। স্লিপ রিং এর সাথেও ব্রাশ কানেক্টেড। 5 নাম্বার হচ্ছে সেই ব্রাশ, এবং 6 নাম্বার হচ্ছে লোড। লোড এখানে R1 দিয়ে প্রকাশ করেছে। তো দুটো স্লিপ রিং থাকছে, স্লিপ রিং দুটোর মাঝে একটা লোড থাকছে, অর্থাৎ আর্মেচারটা ঘুরে যেই এসি সাপ্লাইটা উৎপন্ন করবে সেটা ডাইরেক্ট স্লিপ রিং এবং ব্রাশের মাধ্যমে আমাদের লোডে এসে পৌঁছাবে। তাহলে আমাদের আসলে মূলত এসি জেনারেটরের 5টা পার্ট, এবং যদি আমি একটা লোড কানেক্ট করি তাহলে হয়ে যাচ্ছে 6টা পার্ট। প্রথমটা পোল পিস বা চুম্বক, তারপর 2 নাম্বারটা ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র, 3 নাম্বারটা আর্মেচার বা কয়েল, 4 নাম্বারটা স্লিপ রিং এবং 5 নাম্বার ব্রাশ। এখন আসি এসি ভোল্টেজটার উৎপাদনের মূলনীতিটা কি। আর্মেচারটি চুম্বক ক্ষেত্রের ভিতরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। আমরা এর আগের স্লাইডেই পড়েছি যে আর্মেচারটা চুম্বক ক্ষেত্রের ভিতরে ঘুরবে। এখন কোন পজিশনে ঘুরবে? একটা ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ঠিক তার উল্টো দিকে ঘুরবে। এর ফলে ভোল্টেজ উৎপন্ন হবে। দেখি আমরা এই ছবিটাতে দেখো, লাল একটা চুম্বক ক্ষেত্র আছে, চুম্বক আছে, এবং সবুজ একটা চুম্বক আছে। তাহলে বোঝা যাচ্ছে লালটা হবে নর্থ এবং সবুজটা হবে সাউথ, কারণ তীর চিহ্ন দেখা যাচ্ছে নর্থ থেকে সাউথের দিকে চুম্বক ক্ষেত্রটা বিরাজমান। এর ভিতরে সেই আর্মেচারটা, চারকোনা আর্মেচারটা বা কয়েলের প্যাচটা ঘুরছে দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এক্স্যাক্টলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, উল্টো দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এই ঘুরতে ঘুরতে এটা স্লিপ রিং এবং ব্রাশের মাধ্যমে ঘুরে সাপ্লাইটা রেজিস্ট্যান্সে এসে পৌঁছাচ্ছে। এখন এটার সাথে প্যারালালে যদি আমি একটা ভোল্টমিটার কানেক্ট করি, ভোল্টমিটারে দেখা যাচ্ছে কখনো ভোল্টেজটা নেগেটিভে যাচ্ছে, কখনো আবার জিরোতে আসছে, আবার কখনো পজিটিভে যাচ্ছে। যখন নেগেটিভে যায় দেখো কার্ভটার নিচে যে নীল বিন্দুটা খেয়াল করলে দেখা যাচ্ছে কার্ভটা নিচের দিকে যাচ্ছে নেগেটিভের সময়, আবার যখন আস্তে আস্তে উঠতেছে উঠতেছে তখন দেখো ভোল্টেজের ইয়েটা জিরোতে, আবার যখন পজিটিভে যাবে তখন ভোল্টমিটারটাও আমাকে পজিটিভ দিক নির্দেশ করছে। তাহলে বোঝা যাচ্ছে এভাবে উল্টো দিকে ঘুরে আমাদের, এভাবে উল্টো দিকে ঘুরে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর্মেচারটা ঘুরে কার্ভটা সম্পন্ন করছে। এখন এসি ভোল্টেজ উৎপাদনের মূলনীতির আরেকটা পর্যায়ে আসি, যেখানে আরো ক্লিয়ার করে বুঝবো যে আমাদের সাইকেলটা বা আমাদের কার্ভটাকে কি করে নেগেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে আর্মেচারের ঘূর্ণনের মাধ্যমে। চুম্বক ক্ষেত্র সবসময় নেগেটিভ থেকে পজিটিভে বা নেগেটিভ মানে নর্থ থেকে সাউথের দিকে, অর্থাৎ বাম থেকে ডানের দিকে প্রবাহিত হচ্ছে। দেখো এই চিত্রে নেগেটিভ নর্থ লাল এবং সাউথটা নীল চিত্র দিয়ে প্রকাশ করা হচ্ছে, এবং চুম্বক ক্ষেত্রটা তীর চিহ্নটা নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে। এমতো অবস্থায় আর্মেচারটি চুম্বক ক্ষেত্রের ভিতরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে একসময় আর্মেচারটি চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে, সমকোণ মানে 90 ডিগ্রিতে অবস্থান করবে। 90 ডিগ্রিতে অবস্থান করা মানে হচ্ছে চুম্বক ক্ষেত্রটা যেভাবে আছে, চুম্বক ক্ষেত্রটা যেভাবে যাচ্ছে দিকটা, আর আর্মেচারটা তার উপরে লম্বালম্বি ভাবে থাকতেছে, 90 ডিগ্রিতে থাকতেছে। এ সি এ এই তিনটা পজিশন হচ্ছে সমকোণের পজিশন এখানে, অর্থাৎ এই যে এই পজিশনটা সমকোণের পজিশন, এই পজিশনটা সমকোণের, এবং এই পজিশনটা সমকোণের। এ সি এ প্লাস প্লাসের মতো থাকবে কিছুটা, চুম্বক ক্ষেত্র যাচ্ছে এদিকে এবং আমার আর্মেচারটা লম্বালম্বি ভাবে আছে, অর্থাৎ প্লাসের মতো আছে। দেখো এতেও প্লাসের মতো আছে, সিতেও প্লাসের মতো আছে, এবং আবার এতেও প্লাসের মতো আছে। এই মতো অবস্থায় তখন কোনো কারেন্ট উৎপন্ন হয় না। যখন সমকোণে থাকবে তখন কোনো প্রকারেরই কারেন্ট উৎপন্ন হয় না।
এবং তখন যদি আমি গ্রাফটা খেয়াল করি, যখন এ পজিশনে আছে তখন ও 0 ডিগ্রিতে থাকতেছে, যখন সি পজিশনে আছে তখন ও 180 ডিগ্রিতে থাকতেছে, এবং যখন আবার এই পজিশনে যাচ্ছে তখন 360 ডিগ্রিতে থাকতেছে। আমরা জানি 90 ডিগ্রি করে করে একটা সাইকেল কমপ্লিট করছে এখানে, 0 থেকে 90, 90 থেকে 180, 180 থেকে 270, 270 থেকে 360। অর্থাৎ এখানে কার্ভটা যদি আমরা দেখি 3 বার 0 অ্যাক্সিসকে টাচ করে, একবার 0 ডিগ্রিতে, একবার 180 ডিগ্রিতে, একবার 360 ডিগ্রিতে। তাহলে এটা এইভাবে করে প্লাস চিহ্ন আকারে অর্থাৎ সমকোণে থাকার কারণেই ও কোনো কারেন্ট উৎপন্ন করবে না। অপরদিকে আর্মেচারটি চুম্বক ক্ষেত্রের সাথে যখন সমান্তরালে থাকবে, সমান্তরালে থাকা মানে 0 ডিগ্রিতে, সমান্তরালে থাকা মানে কেউ কাউকে টাচ করছে না, ম্যাগনেটিক ফিল্ডও ম্যাগনেটিক ফিল্ডের মতো যাচ্ছে, এবং আমাদের আর্মেচারটাও সমান্তরালে ওর সাথে আছে, অর্থাৎ ইকুয়াল টু চিহ্নের মতো কিছুটা আছে। ইকুয়াল চিহ্নে দুটো রেখা যেমন সমান্তরাল থাকে, তেমনি ম্যাগনেটিক ফিল্ডটা আর আর্মেচারটাও সমান্তরাল আছে। বি এবং বি পজিশন যদি আমি লক্ষ্য করি, তাহলে আর্মেচারটা সমান্তরালে থাকতেছে ম্যাগনেটিক ফিল্ডের। এই চিত্রটাতে যেমন আছে ঠিক এই চিত্রটাতেও আছে। তখনই সর্বোচ্চ কারেন্ট উৎপন্ন হবে। সর্বোচ্চ কারেন্ট উৎপন্ন হচ্ছে এই কারণেই 90 ডিগ্রিতে দেখা যাচ্ছে পিক এবং 270 ডিগ্রিতে নেগেটিভ পিক। গ্রাফটা লক্ষ্য করলে দেখা যাবে কারেন্টের মান হাই, একটা সময় পজিটিভ দিক থেকে হাই, একটা সময় নেগেটিভ দিক থেকে হাই। এইভাবে করেই আসলে যখনই আর্মেচারটা ঘুরবে, ঘূর্ণনের মাধ্যমে একবার 0 হবে, তারপরে আস্তে আস্তে ঘুরতে 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 ও যখন সমান্তরাল চলে আসবে তখন হাই ভোল্টেজ পাচ্ছি, আবার ঘুরতে 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 ও প্লাস চিহ্ন অর্থাৎ সমকোণে থাকবে, তখন আবার 0 পাচ্ছি, আবার ঘুরতে ঘুরতে ও যখন সমান্তরালে আসছে তখন আমি মাইনাস হাই ভ্যালুটা পাচ্ছি, পিক ভ্যালুটা পাচ্ছি, আবার আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ও সমকোণে চলে আসতেছে, অর্থাৎ প্লাস চিহ্ন আকারে চলে আসতেছে, আমি তখন 0 ডিগ্রি পাচ্ছি বা 380 ডিগ্রি পাচ্ছি, 360 ডিগ্রি পাচ্ছি। আমাদের এখন কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞার দিকে নজর দিতে হবে। প্রথমটা হচ্ছে সাইকেল। অল্টারনেটরের ভিতরে যে আর্মেচারটা থাকে, সেই আর্মেচার কয়েলটি একবার উত্তর মেরু হতে দক্ষিণ মেরুর দিকে বৃত্তাকার পথ অতিক্রম করবার সময় যে ভোল্টেজ বা কারেন্ট তরঙ্গের উৎপন্ন হয় সেটাই সাইকেল। পূর্ণ সাইকেল তৈরি করতে আর্মেচারটিকে পূর্ণ এক পাক ঘুরতে হচ্ছে। তাহলে আমরা এতক্ষণ যেই ওয়েভ নামে পরিচিত এসি কারেন্টের ওয়েভ সম্পর্কে আমরা জানতাম, যে তরঙ্গ সম্পর্কে আমরা জানতাম, সেই তরঙ্গটাকে এখন সাইকেল নামে আমরা জানবো। এখানে দেখি প্রথমে কারেন্টটা 0 তে ছিল, তারপরে পজিটিভে গেল, আবার 0 তে গিয়ে নেগেটিভে যাচ্ছে, তারপরে আবার সে 0 তে আছে। ঠিক এই বিন্দুর পরে আবার সাইকেলটা বা আবার তরঙ্গটা একইভাবে পজিটিভে যাচ্ছে, আবার 0 তে যাচ্ছে, আবার নেগেটিভে যাবে, আবার 0 তে যাবে। অর্থাৎ এইখান থেকে শুরু করে 0 থেকে শুরু করে 1 সেকেন্ড পর্যন্ত এটাই হচ্ছে আমাদের পূর্ণ সাইকেল। আবার এই 1 সেকেন্ড থেকে শুরু করে 1.5 সেকেন্ড পর্যন্ত এটা হবে অর্ধ সাইকেল। তাহলে আমরা এখন থেকে ওয়েভের নাম, ওয়েভ শেপকে বলতে পারি সাইকেল। পূর্ণ সাইকেল তৈরি করতে আর্মেচারটিকে পূর্ণ এক পাক ঘুরতে হচ্ছে। আর্মেচারটি যেই পজিশনে আছে সেই পজিশন থেকে একবার পজিটিভ 0, নেগেটিভ আবার 0 হতে গেলে আর্মেচারটিকে পূর্ণ এক পাক ঘুরতে হচ্ছে, তখনই আমরা এই সাইকেলটা পেয়ে থাকতেছি। এখন সেকেন্ড সংজ্ঞাটা হচ্ছে অল্টারেশন। কোনো পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টের ওয়েভ পূর্ণ একটি সাইকেলের যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক অংশকে অল্টারেশন বলে। তাহলে পূর্ণ একটা সাইকেল এই চিত্রে 0 থেকে শুরু করে 1 সেকেন্ড পর্যন্ত এটা একটা পূর্ণ সাইকেল। এই পূর্ণ সাইকেলের এই পজিটিভ পার্টটুকুকে অল্টারেশন বলা যায়, আবার এই নেগেটিভ পার্টটুকুকেও অল্টারেশন বলা যায়। এর পরের যে সাইকেলটা সেটা শুধুমাত্র আছে পজিটিভ সাইকেল, এটা কিন্তু নেগেটিভ পার্ট নাই, তাহলে এটাকে অল্টারেশন বলা যাবে না, এটার এই পজিটিভ পার্টটাকে অল্টারেশন বলা যাবে না। তাহলে আমাদের সংজ্ঞাটা কি? কোনো পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টের ওয়েভের পূর্ণ একটি সাইকেলের যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক অংশকে অল্টারেশন বলে। তাহলে এটা পূর্ণ সাইকেল হতে হবে, এই পর্যন্ত এটা পূর্ণ সাইকেল, এই কারণেই
পজিটিভ পার্টটাকে অল্টারেশন বলতে পারি অথবা নেগেটিভ পার্টটাকেও অল্টারেশন বলতে পারি। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি। কোনো পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্ট 1 সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করে সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটাকে এফ দিয়ে প্রকাশ করা হয়। আমরা চিত্রে দেখতেছি সময়কে যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর ড্র করেছি, প্রথমে 0 সেকেন্ড, তারপরে 0.5 সেকেন্ড, পরে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে দেখা যাচ্ছে পরিবর্তনশীল ভোল্টেজটা একটা সাইকেল উৎপন্ন করতেছে। তাহলে এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে 1 সেকেন্ডে একটা সাইকেলই উৎপন্ন হচ্ছে। এটাই হচ্ছে এই এসি সার্কিটের ফ্রিকোয়েন্সি। এটাকে এফ দিয়ে প্রকাশ করা যাবে। এরপরে হচ্ছে টাইম পিরিয়ড। কোনো পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টের ওয়েভের পূর্ণ একটি সাইকেল সম্পন্ন করতে যেই সময় লাগে সেটাই হচ্ছে টাইম পিরিয়ড। আমাদের এই চিত্রে দেখো, পূর্ণ একটা সাইকেল সম্পন্ন করতে আমরা বলতেছি, বারবারই বলতেছি এটা 1 সেকেন্ড সময় লাগতেছে। তাহলে এই 1 সেকেন্ড সময় যে লাগতেছে এটাই হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে এখানে সময়টা হচ্ছে 1 সেকেন্ড, টাইম পিরিয়ডও হচ্ছে 1 সেকেন্ড। আর ফ্রিকোয়েন্সি কে প্রকাশ করা হয় t equal to 1/f, মানে টাইম পিরিয়ডের একটা সূত্র হচ্ছে t equal to 1/f। তাহলে 1 সেকেন্ডে একটা সাইকেল উৎপন্ন করছে এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, এবং একটা সাইকেল উৎপন্ন করতে যেই সময় লাগতেছে সেটাই হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে আমাদের এই 4টা সংজ্ঞা শিখতে হবে, এবং যদি কোনো সংজ্ঞা চেয়ে থাকে চিত্র অনুযায়ী আমাদের চিত্রটা এঁকে সেটা মানে সংজ্ঞার সাথে চিত্র দিতে হবে।